ভালোই ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের এই কমেন্ট গুলো তো মনে করেন যে অল্প সংখ্যক হইলেও এই যে আপনাদের অ্যাক্টিভ যে ব্যাপারটা, এটা আরো বেশি ইন্সপায়ার করে আমাকে, যে না আসলে অ্যাক্টিভ আছেন, আপনারা কমেন্ট করতেছেন, তো এটা ভালো। আলহামদুলিল্লাহ। ইভেন দেখেন যে আমার এই লেকচারগুলো, মোটিভেশন ক্লাসগুলো দেখে অনেকের কাছে মনে হইতে পারে যে বক বক করতেছে এটা সেটা। অনেকে আছে যে যারা ইউটিউবে ভিডিও আপলোড করার পরে এসে কমেন্ট করে, হুদেই বক বক করে। আসলে কি যে যারা অ্যাকচুয়ালি শেখার নিয়তে আসে তারা এটাকে চিন্তা করে যে এই মোটিভেশন, এই সত্য কথাগুলো আমার জানা ছিল না আগে, আমি এগুলা জানছি, তার মানে আমি এখন বুঝতে শিখছি যে আমার কোথায় থামা উচিত, কোথায় কি করা উচিত। আহ, আসলেই রিয়েল ফ্রিল্যান্সিং ব্যাপারটা কি, যে আমি আসলাম কালকে লাখ টাকা ইনকাম করে ফেলবো এরকম মেন্টালিটি থেকে আমি একটা কোর্সে ভর্তি হলাম। হওয়ার পরে দেখলাম যে আসলে কিছুই না। এখানে রাত দিন পরিশ্রম করতে হয়, এখানে অনেক সময় দিতে হয়, এখানে ধৈর্য ধরতে হয়, এখানে মাঝে দিয়ে ইচ্ছা করবে যে মাথার চুল টেনে ছিঁড়ে ফেলি, এরকম বিরক্তিকর। তার উপরে আবার মনে করেন যে আমরা কঠিন বাঙালি, ইংলিশের প্রতি আমাদের খুব, মানে কি বলা যে শত্রুতার একটা খেলা, এরকম যে শত্রু শত্রু একটা খেলা। সেখানে আবার দেখা গেল যে ফ্রিল্যান্সিং শিখতে এসে ইংলিশের আবার আলাদাভাবে একটা দখল নিতে হয় আমাদের। 3 মাস 4 মাস 1 বছরে একটা টানা আমাদের প্র্যাকটিস, আমাদের লিসেনিং, আমাদের স্পিকিং, অনেক ঝামেলা পোহাইতে হয়। এখন তো যারা ফ্রিল্যান্সিং শিখতে আসে ওরা চিন্তা করে, ভাই আমি তো বাংলাই লিখতে পারি না ঠিক মতো, তো অমুক ভাই তো দেখি যে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, আরে অমুক ভাই তো ফ্রিল্যান্সিং করে, পাশাপাশি সে ইংলিশ শিখছে, পাশাপাশি সে জব করছে, পাশাপাশি সে স্কিল ডেভেলপ করছে, অনেক কষ্ট করছে। তো সেটা তো আমাদেরও করা উচিত। এই রিয়েল লাইফ এক্সাম এক্সাম্পল গুলা আমরা আসলে কোথাও পাই না, এগুলো আমাদের কেউ শেখায় না, কোনো কোর্সেও শেখায় না, কোনো কোর্সও দেয় না। দিন শেষে আমরা পরে মনে হয় যে কোর্সে অ্যাডমিশন নিয়ে খাই বিশাল একটা ধরা। আচ্ছা, আপনাদের আজকে যেহেতু আমাদের দ্বিতীয় ক্লাস, স্ক্রিন দেখা যায় তো না? ভয়েস শোনা যাচ্ছে তো? আচ্ছা, এখানে যে লেখাটা দেখতেছি, নফসে আম্মারা, ওটা কি আমরা জানি? হয়তো বা স্লাইডে এতক্ষণ মানে ডগে অথবা দেখে বলছেন, বাট তারপরও যে বলেন যে এটা কি আপনারা জানেন, বা আগে জানতেন, বা এটার বিষয়ে কখনো শুনেছেন কিনা কেউ? না। আচ্ছা, ইফতেখার ভাইও না, সাবি আপুও না। সামি আপুও না। ওকে। তো অনেকেই কিন্তু এটার সাথে পরিচিত না। কেন না সেটা আসলে যে আহ, কে হাত তুলছেন কিছু বলবেন? ওকে। তো এটা আসলে আমরা নর্মালি পরিচিত না থাকারই কথা, কারণ আমরা আসলে ইসলামিকভাবে ওরকম মেন্টালিটি নিয়ে আসলে বড় হই না, তো সেই ক্ষেত্রে আমরা অনেক কিছু জানিও না বা পিছিয়ে যাই আমরা। তো একটু জুম আউট করি, আপনাদের একটু ডিটেলে দেখাই আমি। সেটা হলো যে নফসে আম্মারা হলো মানুষের সেই আত্মা, ঠিক আছে? আত্মা, আত্মাকে 3টা ভাগে ডিভাইড করা যায়, বা সেটা আমরা দেখবো নিচে। তো এটা এমন একটা আত্মা যা তাকে পাপের দিকে ঠেলে দেয়। মানে একটা মানুষকে বা এই আত্মাকে, এই নফসে আম্মারা, এটা এমন একটা আত্মা যেটা আপনাকে কি করবে, পাপের দিকে ঠেলে দিবে। কিভাবে? দেখেন, মন্দ কাজকে আকর্ষণীয় করে তোলে। মন্দ কাজ মাথা রাখিয়েন, এটা কিন্তু ভালো কাজ না, এটা একটা মন্দ কাজ। মন্দ কাজকে আকর্ষণীয় করে তোলে আর তাৎক্ষণিক আনন্দ বা চাহিদা পূরণের দিকে নিয়ে যায়। এই যে ওয়ার্ডগুলো একটু মনে রাখেন, মন্দ এবং তাৎক্ষণিক আনন্দ বা তাৎক্ষণিক যে চাহিদা, চাহিদা আমাদের সেটা পূরণের দিকে নিয়ে যায়, মানে আমাদের এই যেটা তাৎক্ষণিক যে আনন্দ বা চাহিদা আছে এটা পূরণের, মানে পূরণের যে একটা আকাঙ্ক্ষা বা একটা যে ইচ্ছা, এটা আসলে কে দেয়? এই নফসে আম্মারা। তো দেখেন যে কোরআন আল্লাহ বলেন, নিশ্চয়ই নফসে আম্মারা মানুষকে মন্দ কাজ করতে আদেশ দেয়। তাহলে কি এই নফসে আম্মারা কি তেমন একটা আত্মা যেটা আমাদের কি কি হেল্প করে, আমাদের মন্দ কাজ করতে আদেশ দেয়। যদি না আমার রব
দয়া করেন। তো আল্লাহ যদি দয়া করেন আমরা অবশ্যই সেই খারাপ কাজ থেকে কি সরে আসতে পারবো বা সেখানে ধাবিত হব না। তো এবার দেখেন যে নফসে আম্মারার বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। তাৎক্ষণিক সুখ চায়, যে নফসে আম্মারা যে ব্যাপারটা এটা কি তাৎক্ষণিক সুখ চায়, ভবিষ্যতের ক্ষতির চিন্তা করে না। আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যে আজকে যদি আমাদের ডেইলি লাইফ আমরা চিন্তা করি, আমরা ফেসবুকে রিলস, ইউটিউবের শর্টস, মুভি, নাটক এগুলো দিয়ে কিন্তু আমাদের সময় আমরা কি তাৎক্ষণিক একটা সুখ পাচ্ছি, কিন্তু এটা কি আমাদের ভবিষ্যতে কি হেল্প করতেছে, ক্ষতি করতেছে না? আমরা কিন্তু সেটা বুঝি না, এবং এটা আমাদের কে করাচ্ছে? এই নফসে আম্মারা। তো পাপকে হালকা মনে করায়, যেটা যেন এটা কিছুই না। এই যে আমরা নাটক দেখতেছি, মুভি দেখতেছি, আমরা রিলেশনশিপে আছি, আমরা জেনা করতেছি, আমরা সময় নষ্ট করতেছি, আমরা অপচয় করতেছি, কোনো কিছুই এই যে এগুলা যে এক একটা পাপ, এগুলোকে পাপকে মনেই করায় না, এগুলোকে খুব হালকা করে আমাদের সামনে প্রেজেন্টেশন করে। তবে বা ভালো পথে ফিরতে দেয় না, বরং পিছিয়ে দেয়। যখনই আপনি কোনো স্টেপ নেবেন, আমি ভালো কিছু করব, আমি ফ্রিল্যান্সিং শিখবো, আমি ডিজিটাল মার্কেটিং শিখবো, আচ্ছা আমার তো ইংলিশ খুব দুর্বল, আমি ইংলিশটা ডেভেলপ করব। এই যে যখন একটা উদ্যোগ আপনি নিতে চান, বা আপনি যখন তওবা করবেন, ভালো একটা উদ্যোগ নিতে চাবেন, তখন কি হবে? সে আপনাকে পিছিয়ে দিবে। তারপর দেখেন যে হালকাকে কঠিন করে তোলে, হালালকে কঠিন করে তোলে। মানে হালাল জিনিসগুলা কিন্তু আপনি যখন একটা প্র্যাকটিসের ভিতর চলে যাবেন, তখন কিন্তু ল্যাপটপে স্ক্রিনশট দিতে হয় কিভাবে? আচ্ছা, স্ক্রিনশট কিভাবে দিবেন? এটা লাইট শট নামে একটা সফটওয়্যার আছে, এটা নামাই নিয়েন, বা ইউটিউবে একটা ভিডিও দেখিয়েন, কিংবা আমারই একটা ভিডিও আছে, আমি বলে দিব না, আমাকে মানে আমাদের যে ম্যানেজার গ্রুপটা আছে ওইখানে একটা নক করেন, আমি ওই ভিডিওটা দিয়ে দিব না, তাহলে ডিটেলসে স্ক্রিনশট বা আরো প্রয়োজনীয় কিছু এক্সটেনশন আছে সেগুলো বিষয়ে জেনে যাবেন। ওকে, হালালকে কঠিন করে তোলে, আহ, এবং হারামকে সহজ বানায় ফেলে নফসে আম্মারা, এবং সঠিক চিন্তা করতে বাধা দেয়, কুপ্ররোচনার শিকার করে। তো একটা জিনিস দেখেন যে সঠিক চিন্তা যখন আপনি করতে যাবেন, তখন কিন্তু আপনাকে করতে দিবে না, আপনাকে উল্টাপাল্টা চিন্তা, আপনার সময়টাকে কিভাবে নষ্ট করা হবে, সেই ইউটিউবের শর্টস, তারপরে ফেসবুকে রিলস, এগুলো দেখে আপনার সময়টা নষ্ট করা হবে। তাহলে নফসে আম্মারার যে বৈশিষ্ট্য সেটা আমরা বুঝতে পারছি। এই পয়েন্টগুলো কিন্তু একটু বুঝিয়েন যে আমরা আসলে কেন পিছিয়ে যাই, কেন একটা স্কিল ডেভেলপ করতে পারি না, কোন নফস আমাদের বাধা দেয়, ঠিক আছে, এবং সে কোন কাজের দিকে আমাদের ধাবিত করে, তো এবং সেটা কি চায়, তাৎক্ষণিক আনন্দ বা চাহিদা চায়। তার মানে আমরা এই যে নফস আম্মারারে চিনে গেছি, মানে যখনই আমরা দেখব যে আমরা রিলস দেখতেছি, আমরা শর্টস দেখতেছি, মুভি, গান দেখতেছি, আমরা আচ্ছা নফস আম্মারা এই ব্যাপারটা কাজ করতেছে, তাহলে কি করব? আমরা এই জায়গাতে বেরিয়ে আসব। তো চলেন আর একটু ডিটেল আমরা লাভ দিই। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখি যে একজন তরুণের গল্প দেখি, যে রাসেল নামের একজন তরুণ, যে জানে জুয়া খেলা কি হারাম, কিন্তু সে ভাবে একটু খেললে কি হবে, টাকা তো দরকার, আমার টাকা লাগবে, তার মানে আমি কি করবো, একটু জুয়া যদি খেলি, মানে আমি যদি এখন 10,000 টাকা বাজিতে লাগাই, তাহলে যদি বাংলাদেশ টিম জিতে যায় বা অন্য কোনো আইপিএল এই সেই, তো এই বাজিতে জিতলে কি হবে, বা এই জুয়াতে জিতলে আমি ডাবল পাবো, মানে 20,000 টাকা হয়ে যাবে। এই যে একটা মন্দ কাজে দিয়ে কি আপনাকে ধাবিত করবে, আকর্ষণীয় করে তোলে, মন্দ কাজকে কি আকর্ষণীয় করে তোলে, আরে তুই 10,000 টাকা লাগালে আর 2,000 পাবি। প্রথমে ছোট খেলে যে 500 1,000 টাকা দিয়ে খেলে, আরে 500 টাকা আমি বাজিতে লাগাইছি, জুয়াতে লাগাইছি, 1,000 টাকা আরো 500 পাইছি, কি লাভ? বা অনেক সময় দেখা যায় যে 500 টাকা লাগাইলে 1,000 টাকা দেয়, তো অনেক সিস্টেম আছে। তো তখন যখন সে ছোট একটা খেলে জিতে যায়, তারপর আস্তে আস্তে সে বড় খেলায় ঢুকে যায়, তারপর এক সময় টাকা হারায়, সময় হারায়, ইমান দুর্বল হয়। ইভেন আমি একটা লেকচার শুনছিলাম, আহ, ওনার এই যিনি দিয়েছিলেন তার নামটা আমার মনে নাই, তিনি বলছেন যে তার দেখা বা সে শুনছে বা এরকম একটা কিছু, যে সে বলতেছিল যে একটা লোকের তার অনেক জায়গা সম্পত্তি ছিল, এবং তার বাজারে 8টা নাকি 10টা দোকান ছিল। তো সে জুয়া খেলতে 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 এক সময় তার যা ছিল, আহ, জমি জমা, তারপর দোকান সবই সে বিক্রি করে ফেলছে জুয়া খেলে। তো জুয়া কখনই ভালো দিকে নিয়ে যায় না, ঠিক আছে। তারপর দেখেন যে এখানে নাফস আম্মারা তাকে বলেছিল কি, আরে তুমি খেলো, সমস্যা নাই, একটু টাকা পেলে সমস্যা কি, তুমি একটু তো টাকা পাবাই, তাই না, এটা তো তোমারই তো ভালো। কিন্তু বাস্তবতা ছিল ধ্বংস। এটা শুরুতে একটু আনন্দদায়ক হইলো, আপনি জিতলো, একটা পর্যায়ে গিয়ে যে কি হবে, যে এই টাকাটা পুরাটা হারাম
আপনি টাকা হারাবেন এটা শিওর। টাকা হারাবেন, সময় হারাবেন, তারপর আপনার ইমানটাও দুর্বল হয়ে যাবে এবং এটার জন্য তো আপনার ভয়াবহ শাস্তি আপনার ভোগ করতে হবে। তো এই যে দেখেন যে এই নফস আম্মারা আপনাকে কি করবে, যে এটাকে দিন শেষে হয়তো এটা খেলে আপনি টাকা পেলেন, সমস্যা কি, আপনার নফস আম্মারা বলবে, কিন্তু দিন শেষে এটা আপনার জন্য একটা ধ্বংস। এবার যদি নিচে আরেকটা উদাহরণ আমরা দেখি, যে একজন মেয়ের ইনস্টাগ্রাম লাইফ যদি আমরা দেখি, যে আয়শা খুব এখানে হয়তো বা আয়শা আপু আছে আমাদের ক্লাসে, উনি আবার এইটাকে নিচে দিকে নিয়ে না, যে জোকসের পার্ট, সেটা হলো যে আয়শা খুব রিলিজিয়াস পরিবারে বড় হয়েছে, কিন্তু ইনস্টাগ্রামে আসে, দেখে, মানে ইনস্টাগ্রামে সে আসে এবং সে অনেক ভিডিও দেখে, রিলস দেখে, সবাই এত সুন্দর করে সাজে, ঠিক আছে, ছবি দিচ্ছে, ভাইরাল হচ্ছে, তখন নফসে আম্মারা তাকে কি কুমন্ত্রণা দেয় দেখেন, যে তুমিও দাও, তুমিও দেখাও তোমার লাইফস্টাইল, ঠিক আছে। তারপর সে শুরু করে, মানে সে শুরু করে ছবি দেয়, ঠিক আছে, সে একটা ছবি দিয়ে শুরু করে, যেটা ছবি ছাড়ি তো সমস্যা কি, তারপর সে ধীরে ধীরে হিজাবটা ছেড়ে দেয়, যে ছবি দিতেছে তার কাছে ভালো লাগতেছে, মানুষ তারিফ করতেছে, আরে আপনার তো অনেক সুন্দর লাগতেছে, এটা প্রথম হয়তো সে হাতের ছবি দেয়, প্রথম হয়তো বা সে শুধু ফেসের ছবি দেয়, কিংবা হয়তো বা সে এমন ভাবে ছবি দেয় যে সে তার পুরোটা রিভিল করে না, ঠিক আছে, ফেস বা তার পুরো যেটা রিভিল করে না। তো তখন ধীরে ধীরে হয় কি, যে তখন ধীরে ধীরে সে হিজাবটা ছেড়ে দেয়, মানে প্রথমে সে কি একটা দিনদার রিলিজিয়াস একটা পরিবারে ছিল, যেখানে সে পর্দাটা খুব মেনটেন করতো, পরবর্তীতে কি হয়েছে, যে তার নফস আম্মারা কি বলতেছে, তুমিও দাও, তুমি তুমিও দেখায় দাও যে তোমার লাইফ স্টাইল, ঠিক আছে, তুমি অনেক সুন্দর, এটা সেটা নফস আম্মারা এই যে ধোকা দিতে থাকে। সে শুরু করে ছবি দেয়, হাতের ছবি বা মেহেদি হাতে লাগাইছে সে ছবি, এগুলো দিয়ে তারপর ধীরে ধীরে সে হিজাবটাও ছেড়ে দেয়, তারপর রাত জেগে সে রিলস বানায়, ভেতরে শান্তি হারিয়ে ফেলে। যখন আপনি রিলস বা এগুলোর পিছনে যখন ছোটাছুটি করবেন, দিন শেষে আপনি বাইরের একটা প্রশংসা পেলেও আপনার ভেতরটা কি হবে, শান্তিটা হারিয়ে ফেলবে এবং ভেতরটা হয়ে যাবে আপনার খালি। আপনি তখন বাইরে সবার প্রশংসা পাচ্ছেন, কিন্তু ভিতরে দেখবেন যে আপনার শান্তি নেই। দেখবেন যে অনেক নায়িকারা আছে, অনেক নায়করা আছে সুইসাইড করে, তারা আসলে তাদের শেষটা কখনো ভালো হয় না। আপনি খোঁজ নিয়ে দেখবেন যে মোস্ট অফ দ্য অ্যাক্টরস যারা থাকে তাদের শেষটা ভালো হয় না। কিছুদিন পরপর শুনবেন যে অমুক টিকটকার পালায় গেছে, অমুক টিকটকার মারামারি করছে, অমুক টিকটকার ডিভোর্স হয়েছে, কিন্তু আপনি আলেম সমাজদের দিকে তাকান, যারা দিন মেনটেন করতেছে, তাদের কয়জনের ডিভোর্সের গল্প শুনেন, কয়জনের শুনেন যে তার ওয়াইফ পর্দা ছেড়ে এগুলো চলে আসে। তো সবকিছু ওভারঅল একটা প্র্যাকটিসিং একটা বিষয় আছে। তো ওইটাই যে শুরুতে আপনি যতই রিলিজিয়াস হন না কেন, যদি নফসে আমরা ধোকায় পড়ে যান, তখন কিন্তু আপনি নিজেকে হারায় ফেলবেন। তো আসলে এইখানে কখনোই শান্তি নাই। আপনি যখন নিজেকে রিভিল করে ফেলবেন, সবার সামনে চলে আসবেন, মানুষের একটা বাহবা পাবেন, কিন্তু ভিতরে আসলে পুরোটাই খালি, আপনি কখনোই শান্তি পাবেন না। তো আরেকটা উদাহরণ আমরা দেখি, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং শিখবো এবং আমাদের মেইন গন্তব্য স্থল যেহেতু ফ্রিল্যান্সিং, তো সেখান থেকে আমরা একটা দেখি, যে আপনি নিয়ত করেছিলেন যে এই মাসে প্রতিদিন আপনি 2 ঘন্টা করে স্কিল ডেভেলপমেন্ট করবেন। এরকম হয় না আমাদের, যে আমরা চিন্তা করি যে আচ্ছা আমি তো ফ্রিল্যান্সিং শিখবো, তাহলে আমি প্রতিদিন 2 ঘন্টা করে সময় দেব। তারপর প্রথম 2 দিন আপনি ঠিকভাবে এগোচ্ছিলেন, তারপর হঠাৎ ইউটিউবে এক ভিডিও রিকমেন্ডেড এলো, রিকমেন্ডেশন দেয় না যে আচ্ছা যে টপ 10 ওয়েব সিরিজ ইউ মাস্ট ওয়াচ ইন 2025, রাইট, বা আরো অনেক কিছু হইতে পারে। যে একটা রিলস আমরা ঢুকলাম, আমরা একটা রিলস দেখলাম, যে আচ্ছা একটা রিলসে দেখি, এই যে রিলসের সাগরে ঢুকে গেছি, তো আচ্ছা চা ঠান্ডা হয়ে যাচ্ছে, এই ক্লাস নিলে চা নিয়ে যখন বসে পড়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো রিলসে ঢুকে যায়, তখন সে রিলস দেখতে দেখতে কখন যে তার ঘন্টা পর ঘন্টা চলে গেছে সে জানে না। তারপর দেখেন যে আপনি ভাবছেন, ভাবলেন যে একটু দেখি, মাথা হালকা হবে, যে একটু মুভি দেখি, একটু মুভি দেখি, আমাদের মাথাটা একটু হালকা হবে বা একটু ভালো লাগবে, একটু রিলসে দেখি, যে অনেকক্ষণ ক্লাস করতেছি বোরিং লাগতেছে, একটু রিলসে দেখি, এই যে আপনি হারানো শুরু করছেন সেই এক, ঠিক আছে, সেই এক পর্ব দেখতে গিয়ে, মানে হয় একটা পর্ব দেখতে গিয়ে 3টা সিজন আপনি শেষ করে ফেলছেন, আর স্কিল শেখা একদম আপনি পিছিয়ে পড়ে গেল। তো এই যে পেছনে পড়ে গেল, আপনি একটা রিলসে দেখবেন, 2টা রিলসে দেখবেন, আচ্ছা একটা নাটক দেখি, আচ্ছা একটা মুভি দেখি, তারপর স্কিল ডেভেলপমেন্ট করি। মুভি শেষ না করতে হতে আম্মুর সমস্যা, আব্বুর সমস্যা, বয়ফ্রেন্ডে ঝামেলা করে, গার্লফ্রেন্ডে ঝামেলা করে, ওয়াইফ ঝামেলা করতেছে, বেবি ঝামেলা করতেছে, ঝামেলার শেষ নাই। তো
যখনই সময় পাবেন এই নফসে আম্মারার কথা কখনোই শুনবেন না, যে তাৎক্ষণিক আপনাকে একটা সুখ দিতে চায়, যাচ্ছে একটু রিলস দেখে ভালো লাগবে, একটু মুভি দেখি ভালো লাগবে, একটু গান শুনি, একটু আড্ডা দিয়ে ভালো লাগবে, অ্যাভয়েড করুন এগুলো। ঠিক আছে? তো দেখেন এগুলো করতে করতে কিন্তু আমাদের সময় এমনিই চলে যায়। আরেকদিন ইনস্টাগ্রামে ঢুকে দেখলেন কেউ রিলস বানিয়ে ভাইরাল হয়ে গেছে, নফস আম্মারা তখন ফিসফিস করে বলবে আপনার দ্বারা কিচ্ছু হবে না, এইসব শেখা অনেক কষ্টের, রিলস বানান, ভাইরাল হন, তাতেই নাম হবে, অনেক টাকা কামাবেন। অমুক ভাই তো ইউটিউবিং করে, অমুক ভাই তো ফেসবুকে মাসে 10 লাখ 15 লাখ টাকা কামাই ফেলছে, তো তুমি এগুলো এত কষ্ট করে শিখতে যাবা কেন? আসলে ইউটিউবের ইনকাম, ফেসবুকের ইনকাম, এগুলো মনিটাইজেশন, তারপর আরো ব্লা ব্লা, এগুলা টোটালি আপনি কখনই হালাল ইনকাম হিসেবে দেখতে পারবেন না। ফ্রিল্যান্সিং এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ফিল্টার করে করে হারাম জিনিসগুলোকে বাদ দিয়ে আপনি হালাল ওয়েতে কষ্ট করে টাকা ইনকাম করতে পারবেন, যেটা আপনার এই কালে এবং পরকালে দুই কালেই আপনার শান্তি। তারপর দেখেন যে আপনি ধীরে ধীরে সেখান থেকে চলে গেলেন। ঠিক আছে? দেখায় কোথায় চলে গেছেন, দেখায় কি দেখায়, সিনেমা দেখায়, নাটক দেখায়, গান শোনায়, তারপর অলস আড্ডা, বন্ধুদের সাথে একটু 5 মিনিট আড্ডা দিয়ে আসি, একটু চা খাই, ভাল লাগবে। তারপর সারাদিন রিলস দেখি, আমাদের কি ধীরে ধীরে আমাদের সময় নষ্ট হয়, এভাবেই চলে যায়। সময় যখন এভাবে চলে যায়, এই নফসে আম্মারা যেটা চাচ্ছে, যে তাৎক্ষণিক একটা সুখ বা একটা চাহিদা, সেটা পূরণ করতে গিয়ে আমাদের সময়টা চলে যায়। আর সময়টা হলো সবচেয়ে মূল্যবান জিনিস, এটা যখন আপনি হারিয়ে যাবে আপনার কোনো কিছুই ঠিক মতো হবে না। তারপর দেখেন অথচ আপনার মন বলছিল কি, আপনি যদি সময়টা কাজে লাগাতেন, আজ ফাইবার বা লিঙ্কডিনে হয়তো একটি ভালো প্রোফাইল দাঁড়িয়ে যেত, যেখান থেকে আপনার ভালো একটা ইনকামের সোর্স বের হইতো। রাইট? তো নাফস আম্মারা সবসময় আপনাকে এমন কিছু করতে বলবে যা ভালো লাগে, যা কি ভালো লাগে কিন্তু ভালো করে না। যেটা ভালো লাগে, নাটক দেখলে ভাল লাগবে, মুভি দেখলে ভাল লাগবে, গান শুনলে ভাল লাগবে, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিলে ভাল লাগবে, অ্যাকচুয়ালি এন্ড অফ দ্য ডে আপনি যখন চিন্তা করেন যে আচ্ছা এটা কি আমার জন্য ভালো কিছু বয়ে আনবে, আনবে বলেন, সবাই বলেন, কখন কি বয়ে আনবে? এই যে নাটক, মুভি, গান, এগুলা যে দেখে আমরা যদি আমাদের টাইমটা স্পেন্ড করি, এগুলো কি আমাদের জন্য কখনো ভালো কিছু বয়ে আনবে? সারাদিন বসে রিলস, শর্টস এগুলো দেখি। তাহলে এই যে আমরা একটা জিনিস ফাইন্ড আউট করতে পারছি যে আচ্ছা আমাদের সময়টা কোথায় যাচ্ছে, রিলসে আমাদের সময় কোথায় যাচ্ছে, ফেসবুক শর্টসে, আড্ডাতে, গান, মুভি, এই যে এগুলা কে করাচ্ছে? নফসে আম্মারা করাচ্ছে। তা আমরা বুঝতে পারতেছি যে প্রবলেমটা কোথায়, কে করাচ্ছে। যেহেতু আমরা জেনে গেছি, তো এখন আমাদের কন্ট্রোল করতে একটু সুবিধা হবে না? আমরা একটু বুঝে গেছি না যে প্রবলেমটা তাহলে এইখান থেকে আসতেছে। ওকে, তো নফস আম্মারা চায় কি আপনি, নফস আম্মারা চায় না আপনি গ্রো করেন। আপনি যে গ্রো করবেন এই নফস আম্মারা চায় না, সে চায় তাৎক্ষণিক আনন্দ, ভবিষ্যতের সফলতা নয়। তো এখন থেকে আমরা চিন্তা করবো যে তাৎক্ষণিক আনন্দ যেটা, সেটা চিন্তা করবো যে এটা কি আমার ভবিষ্যতে সফলতা এনে দিবে। যদি না দেয় তাহলে আমরা তাৎক্ষণিক যেটা আছে সেটা অফ করে দেব। ঠিক আছে? তো ভবিষ্যৎ যদি আপনার মিষ্টি চান তাহলে এটা মনে রাখবেন, বর্তমানকে আপনার তেতো করতে হবে। তেতো কিরকম? এই তাৎক্ষণিক আনন্দ যেটা আছে এটাকে নষ্ট করতে হবে ভবিষ্যৎকে রাঙিয়ে তুলতে চাইলে। তার মানে নফসের আম্মারাকে বলতে হবে তোমার ছুটি, টাটা বাই বাই, আমি আজকে থেকে তাৎক্ষণিক যে আনন্দগুলো দেয় এগুলার ভিতরে আমি নাই, আমি আছি কি একটা লং প্ল্যানিং নিছি। আমি 6 মাস, 1 বছর, 2 বছর, লাগুক আমার 4 বছর, লাগুক আমার 5 বছর, আমি প্রত্যেকটা দিন একটা সময় দিব আমার স্কিল ডেভেলপমেন্টে, যেটা আমার ফিউচারটা ব্রাইট করে তুলবে, যেটা আমার ফিউচারটাকে কি সাকসেস, সফলতা এনে দিবে। তাহলে আমরা বুঝতে পারছি যে তাৎক্ষণিক আনন্দগুলো আমাদের ছেড়ে দেওয়া উচিত। ওকে, এবার নিচে আসেন, নফস আম্মারা কিভাবে কাজ করে? হুইসপার করে, একটু করলে কিচ্ছু হবে না, এই যে যেটা আমরা আলোচনা করছি, যারে একটুই তো সমস্যা নেই। তারপর হারামকে জাস্টিফাই করে তোলে, দুনিয়া সফলতা দেখে আখিরাতকে ভুলে দেয়। তারপর ভালো কাজগুলো গুলোকে সময় নষ্ট বলে মনে করে। আপনি যখন দেখেন যে আপনি যখন একটা নাটক দেখতে বসবেন, আপনি যখন একটা মুভি দেখতে বসবেন, তখন দেখবেন যে আপনার 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট 40 মিনিট কেমনে চলে গেছে আপনি টেরও পাবেন না। কিন্তু এই যে আলাউদ্দিন ভাই কোর্সে ঢুকছেন, ভালো কিছু শেখাচ্ছে, আপনার ভালো লাগবে না,
এই যে আধা ঘন্টা, এই 20 মিনিট, এই 1 ঘন্টা, 1.5 ঘন্টা আপনার সময় বিশাল সময়। আরে ভাই তো বক বক করতেছে। এই যে অ্যাকচুয়াল যে নলেজটা আপনি পাচ্ছেন, আপনি কোন কোর্সে এইভাবে শেখায় কিনা আমার জানা নাই, বা আমি জানি না যে এইভাবে আপনার থিঙ্কিংটাকে ডেভেলপ করায় কিনা, যে সমস্যাটা কোথায়, কোন সমস্যার কারণে আমরা সামনের দিকে আগাইতে পারি না। এগুলো কোনো কোর্সে শেখায় কিনা আমি জানি না। তারপরে ফ্রি ফ্রি কোর্সে এগুলো পাচ্ছেন, যেগুলো পেড কোর্সেও নাই। তো এগুলোকে যদি বকবক হিসেবে ধরেন, তাহলে আসলে আপনি কিছু শেখার জন্য আসেন নাই, আর শেখার মেন্টালিটি আপনার নাই। আর এগুলোকে যদি চিন্তা করেন যে না, আমাদের প্রবলেমগুলো কোথায় হইতে পারে, কি কি প্রবলেমগুলো আমরা ভেতর দিয়ে যাবে, এগুলো আমাদের মেন্টর আলাউদ্দিন ভাই ফাইন্ড আউট করে দিছে। তার মানে এগুলো থেকে আমাদের অ্যাভয়েড করা উচিত। তার মানে আমরা সামনের দিনগুলোতে কি আগাইতে পারবো। যখন আপনি জানবেনই না, আপনার রিলস, আপনার ইউটিউবে শর্টস, আপনার নাটক, মুভি, এগুলো আপনার জন্য ঝামেলা, নফসে আম্মারা, যেটা আপনার এই তাৎক্ষণিক একটা সুখ দিচ্ছেন, তো ভবিষ্যতের জন্য সেটা ক্ষতি। সেই জিনিসগুলো যখন আপনি অ্যাভয়েড করতে জানবেনই না, তখন কিন্তু আপনি সামনে আগাইতে পারবেন না। আপনার ফিউচার ব্রাইটের জায়গায় অন্ধকারে বসে থাকবে। নফসে আম্মারা থেকে বাঁচার উপায় কি? তওবা করা। যতবার গুনাহ হবে সাথে সাথে আপনি ক্ষমা চাবেন। যদি রিলস দেখেন, আল্লাহ কাছে ক্ষমা চাবেন, আল্লাহ আমি তো ভুলে রিলস দেখবো, আর দেখবো না। আপনি যে নাটক দেখেন, আর দেখবো না ইনশাল্লাহ। এরপরে যে সময়টা আমি রিলস দেখবো, যে সময়টা আমি নাটক দেখতেছি, এই সময়টা আমি কি করব? আমি বসে বসে স্কিল ডেভেলপ করব, হালাল কাজে সময় দিব, নফসকে চ্যালেঞ্জ করবেন, নিজের সাথে যুদ্ধ করবেন, যেমন সাহাবারা করতেন। নিজের সাথে যুদ্ধ করবেন যে না, আমি রিলস দেখবো না, আজকে থেকে আমি শর্টস দেখবো না, আমি মুভি দেখবো না, আমি গান শুনবো না, আমি ফ্রেন্ডের সাথে অযথা আড্ডা দিব না। অ্যাভয়েড করতে হবে। নামাজ পড়বেন, কোরআন আছে। নামাজ মানুষকে মন্দ কাজ থেকে দূরে রাখে। আপনি যখন কোরআন পড়বেন, আপনি যখন নামাজ পড়বেন, দেখবেন যে মানুষ অনেক খারাপ কাজ থেকে দূরে থাকে। ইভেন ইভেন এমনও আপনি দেখতে পারেন যে অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়েও দেখবেন যে আরে, এই লোকে 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপরেও তো সে খারাপ কাজ করে। কিন্তু আলোচনা ভাই তো বলছে যে নামাজ মানুষকে মন্দ কাজ থেকে দূরে রাখে। কোরআনও সেটা বলে, কোরআনও তো আছে, তাই না? কি আছে যে নামাজ মানুষকে মন্দ কাজ থেকে দূরে রাখে। তাহলে যদি তাই থাকে, তাহলে মানুষ মন্দ কাজ কেন করে? আপনি একটু খোঁজ লাগায় দেখবেন যে এই ব্যক্তি যদি নামাজ না পড়তো, তাহলে সে এর চেয়েও ডেঞ্জারাস খারাপ কাজ করতো। তার মানে আপনি ভালো মতো খোঁজ নিলে দেখবেন যে সে যদি নামাজই না পড়তো, সে এর চেয়েও জঘন্য কাজ করতো। কিন্তু নামাজ পড়ার কারণে সে মন্দ কাজ থেকে আসলেই দূরে আছে। এখন যার নামাজ যত সুন্দর হবে, যার আহ যে যত সুন্দর করে নামাজ পড়তে পারবে, বুঝে, ঠিক আছে, আল্লাহকে ডেকে নামাজ পড়তে পারবে, সে দেখবেন যে তত মন্দ কাজ থেকে দূরে থাকবে। তো এটাই যে কোনো নামাজি ব্যক্তি যদি কোনো পাপ কাজ করে, তো এটা ভাববেন না যে আসলে নামাজ মানুষকে মন্দ কাজ থেকে দূরে রাখতে পারে না, পারে। কিন্তু ওই কিছু মানুষ আছে যে আসলে ওই লোক দেখানোর নামাজ পড়ে, কিছু মানুষ আছে যে নামাজ পড়তে হবে ঠেকায় বেরা পড়ে, এরকম মেন্টালিটি থেকে যা পড়ে, তারা আসলে ওই নামাজই পড়ে, আসলে অ্যাকচুয়াল যে নামাজটা পড়া বা যেভাবে পড়ার কথা ছিল সেভাবে পড়ে না। তো এটাই যে মানুষ যখন নামাজ পড়ে অবশ্যই মন্দ কাজ থেকে দূরে থাকে। ইভেন কেউ যদি নামাজ পড়ার পরেও যদি মন্দ কাজ করে, তাহলে এটা ভাববেন যে সে নামাজ পড়ে দেখে এই অল্প একটু মন্দ কাজ করতেছে। সে যদি নামাজ না পড়তো, সে এর চেয়ে বেশি খারাপ কাজ করতো। তার মানে নামাজ তাকে আরো বড় খারাপ কাজ থেকে দূরে রাখছে। তার মানে সে যদি আরো ভালো মতো নামাজ পড়ে, সে আরো যে মন্দ কাজগুলো আছে সেগুলো থেকে দূরে চলে আসবে। পরিপূর্ণ তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা রাখা। বারবার বলে আসতেছে যে দেখেন, ধৈর্য রাখবেন। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মটা এরকম না আজকে আসলাম কালকে আমি লাখ টাকা ইনকাম করে আমি বিশাল কিছু করে ফেলবো। ফ্রিল্যান্সিং যে প্ল্যাটফর্মটা 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 3 মাস, ঠিক আছে, 2 বছর, ঠিক আছে, 3 বছর, এরকম লাগতে পারে। তো এগুলো মেটার না, প্রতিদিন একটা সময় দিবেন, ইনশাল্লাহ পার মান্থে দেখবেন যে 60, 70, 1 লাখ, 1.5 লাখ টাকা কামানো মেটারই না ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। আল্লাহর উপরে আমরা ভরসা রাখবো, ধৈর্য ধরে, আর ঠিক আছে। ভালো পরিবেশে যে বন্ধু আপনাকে গুনাও টানে, ঠিক আছে, গুনায় টানে, সেই পরিবেশ বদলাতে হবে। তো দেখবেন যে কিছু বন্ধু বান্ধব আছে যারা কথা বললেই মুখে গালি চলে আসে। তারা কথা বললেই তারা একটা মেয়ে টপিক নিয়ে কথা বলে, কথা বললেই তারা একটা ছেলে নিয়ে কথা বলে, কথা বললেই তারা উল্টা উল্টা আজে বাজে কথা বলে। এরকম বন্ধু বান্ধব থেকে বেরিয়ে যারা আপনাকে দিনের পথে নিয়ে আসবে, আল্লাহর পথে নিয়ে আসবে, যারা যাদের সাথে কথা বললে দেখা হলেই মনে হয় যে না, যে আল্লাহর কথা স্মরণ আসে, এমন বন্ধুদের সাথে চলবেন, এমন পরিবেশের সাথে চলবেন।
ইনশাল্লাহ দেখবেন যে নফসে আম্মারা থেকে আপনি বেরিয়ে ভালো কিছু করতে পারবেন। সে এক্সাম্পল ধরেন আজকে যদি আলাউদ্দিন ভাই কোর্সে না আসতেন তাহলে এই নফসে আম্মারা সম্পর্কে জানতেনও না, এবং হয়তো বা আল্লাহ অন্যভাবে জানাইতো, এটা আল্লাহ তাআলার পরিকল্পনা। বাট এই যে এখানে আসার পরে এই যে দেখেন এই টপিকটা নিয়ে কত ডিটেইলে জানতেছেন, আপনি নিজেকে আরো সংযত রাখতে পারবেন খারাপ কাজ থেকে। আত্মপর্যালোচনা, তো প্রতিদিন নিজের কাজ, নিয়ত ও চিন্তা মূল্যায়ন করা। এই যে আপনার প্রতিদিনের যে কাজ, এটা প্র্যাকটিস করা, আলাউদ্দিন ভাইয়ের ক্লাসের ভিডিওগুলো দেখা, অ্যাসাইনমেন্ট করা, নোট করা, ঠিক আছে, প্রতিদিন নিয়ত করা আমি রিলস দেখবো না, আমি খারাপ কাজ করব না, আমি খারাপ সঙ্গ ত্যাগ করব, খারাপ বন্ধু বান্ধব ত্যাগ করব, খারাপ আত্মীয় স্বজন ত্যাগ করব, আমি আমার যে ভালো চিন্তাগুলো আছে সেগুলোকে আমি মূল্যায়ন করব, তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। আশা করি যে আমার কথাগুলো বুঝতেছেন। তো এই যে যেটা বললাম যে ৩ ধরনের নফস ইসলামে, একটা হচ্ছে নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইনা, ঠিক আছে? তো এই তিনটা কাজই আলাদা, একটা আদেশ দেয়, একটা তিরস্কার করে, আর একটা শান্ত আত্মা। প্রথম যেটা আছে এটা মন্দ কাজে উৎসাহ দেয়, দ্বিতীয় আত্মা যেটা আছে এই যে আহ, এটা আপনাকে গুনাহের পর অনুতপ্ত হতে হেল্প করে। এটার বৈশিষ্ট্য কি? আল্লাহর পথে শান্ত পরিপূর্ণ আত্মা, ঠিক আছে? তো আশা করি যে আমরা নব সম্পর্কে আরেকটু ডিটেল ক্লিয়ার হয়ে গেলাম। এবার চলেন স্টুডেন্ট হিসেবে আমরা কি করতে পারি চলেন দেখি। তো আমরা তো নবসে আম্মারা সম্পর্কে আমরা জানলাম, ঠিক আছে? তো আমরা একটু শেষের দিকে চলে আসি। নবসে আম্মারা নিয়ে তো আমরা অনেক কথা বলে ফেলছি, আর এইটাই ইনশাল্লাহ আমাদের মোটিভেশন ক্লাসের, এইটাই আমাদের লাস্ট ক্লাস। দেন আমরা আমাদের মেইন টপিকে চলে যাব। আমি শেষের দিকে রেখেছি যে আজকে যেহেতু আমাদের একদম লাস্ট ক্লাস মোটিভেশনের, তো আমি যদি নিচে চলে আসি তাহলে আমরা আমাদের এই জার্নি কোন টপিকের উপরে শেখা শুরু করব। এখানে আমি 4টা অপশন রাখছি, দেখি আপনাদের সাথে কথা বলবো ক্লাসের মাঝখানে বা শেষের দিকে, তখন আমরা দেখবো যে কোন টপিক নিয়ে আমরা ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারি। তো যেহেতু আমাদের মেন বাধাগুলা বা মোটিভেশন যেগুলা নেওয়ার আমরা নিয়ে নিচ্ছি, তো এগুলা যদি আমরা কাজে লাগাইতে পারি তো আমরা সাকসেস হবো, আর যদি কাজে না লাগাইতে পারি এটা আমাদের ব্যর্থতা। আমি অ্যাজ এ মেন্টর হিসাবে, অ্যাজ এ টিচার হিসাবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে যাচ্ছি, সেখান থেকে যদি নিয়ে আপনি কাজে না লাগাইতে পারেন এটা আপনার ব্যর্থতা, এটা কোনো মেন্টরের না। তো স্টুডেন্ট হিসেবে আমরা কি করতে পারি চলেন দেখি। তো এখানে দেখেন যে এখন নতুন স্কিল আমরা শিখছি, এটা একটা জিহাদের মতো। নফসে আম্মারা বলবে আজ ক্লাস করিস না, আজকে ক্লাস না করে আরে লাইভ ক্লাস করবো না, যেটা কিন্তু আমরা এই যে দেখেন 52 জন 53 জন বা 60 জনের মতো আমাদের স্টুডেন্ট, তো সেখানে আমরা লাইভ ক্লাসে দেখতেছি। আচ্ছা এই ক্লাসটা ফার্স্ট ইউটিউবে দিব, আচ্ছা ইনশাল্লাহ দিব না। তো এই যে দেখেন যে এইখানে আমরা এতজন স্টুডেন্ট থাকার পরও আমরা কিন্তু লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতেছি না, আমরা রেকর্ডের আশায় বসে থাকি। এই যে দেখেন আপনার নবস বলতেছে আরে লাইভ ক্লাস করে কি হবে, পরে রেকর্ড সময় করে দেখে নিস। তো ওই রেকর্ড সময় করে দেখে নিস ওইটার হয়ে ওঠে না, তখন বন্ধু বান্ধব এটা সেটা করতে করতে দেখা যায় যে আরেকটা ক্লাস চলে আসে, আচ্ছা দুইটা একসাথে দেখে নিস, নবস আম্মার আপনাকে বলবে। তখন দেখবেন যে, ঠিক আছে, তো দেখবেন যে পরবর্তীতে আহ দুইটা ক্লাস জমে গেছে, 3টা ক্লাস জমে গেছে, পরে বলছে না এই ফ্রিল্যান্সিং আমাদের হবে না, একটা ক্লাস করতে পারতেছি না, এত এত ক্লাস জমে গেছে। তখন দেখবেন যে আপনি এখান থেকে ছিটকে গেছেন। তো প্রত্যেকটা ক্লাস আপনি লাইভ অ্যাটেন্ড করবেন, আপনি এটা অ্যাসাইনমেন্ট গুলো বুঝে নেবেন। মেন্টর ভুলে যেতে পারে অ্যাসাইনমেন্ট দিতে, কিন্তু আপনি স্টুডেন্ট হিসেবে অ্যাসাইনমেন্ট নিতে ভুলবেন না, আপনি ভালো স্টুডেন্ট হইতে চাইলে, ঠিক আছে? তো আপনি অ্যাসাইনমেন্ট নেবেন, সেই অ্যাসাইনমেন্ট অনুযায়ী করবেন, মেন্টরের সাথে একটা ভালো সম্পর্ক রাখবেন যে স্যার আমি এগুলো এগুলো করতেছি। যখন আপনি ক্লায়েন্ট হান্টিং এ যাবেন আপনি কোথায় ভুল হচ্ছে সাথে সাথে আলোচনা করবেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। তারপর দেখেন যেটা বললাম যে আপনাকে ক্লাস মিস করাবে, রেকর্ড ক্লাস দেখার জন্য বলবে, পরে এসে দেখবেন যে অনেকগুলো ক্লাস জমে গেছে, সবগুলো একসাথে কাভার দিতে যায়, তখন আপনাকে বলবে যে আরে এত কঠিন, তোর দ্বারা এটা হবে না। তখন এরকম হয়, এই যে আমি যে কথাগুলো বলতেছি আপনারা নিজেদের সাথে রিলেট করতে পারবেন, আচ্ছা এরকম আমাদের লাইফের সাথে হয়। আজকে না একটা কোর্স নিয়ে আমি বলতেছি, আপনি হয়তো এর আগে আপনার লাইফে, স্টুডেন্ট লাইফে এগুলো আপনি একটা মিলাইতে পারবেন যে আসলে এগুলো অ্যাকচুয়ালি আপনার সাথে এরকম হয়েছে, ঠিক আছে? যে আমরা সারা বছর পড়ি না, ঠিক আছে, যে আজকে না কালকে পড়বো, ঠিক আছে, পরশু না তার তরশু পড়বো, তো এইরকম। তারপর দেখা যায় যে এক্সামই চলে আসছে, এবার বলছে আচ্ছা এক্সামের 1 মাস আগে থেকে পড়বো। তো এক্সামের 1 মাস আগে যখন চলে আসে আচ্ছা এক্সামের দিন থেকে রাত্রে থেকেই পড়বো। তো এক্সামের রাত যখন চলে আসে আর সারা বছর পড়ি না, এখন আর কি পড়বো,
এখনো পড়বই না। তো এই যে দেখেন পুরো ব্যাপারটা কি এটা কঠিন করে তোলে, ঠিক আছে? তখন সেই আবার বলবে এক হলো সে আমাদের ধোকা দিছে, ক্লাসগুলো করিস না, তারপরে সেই বলতেছে এত কঠিন, তোর দ্বারা হবে না, তারপর বলবে কি, ঠিক আছে? তো যদি হালাল পথে ইনকাম না হয়, শর্টকাট নেই, মানে বলবে যে এই যে দেখেন হালাল পথে ইনকাম করার টাকা এত সহজ না, একটু হার্ডওয়ার্ক করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়। তখনও বলবো যে আরে এত পেন্টের নিতেছস, কি দরকার, কোনো শর্টকাট নাই, শর্টকাটে টাকা পয়সা ইনকাম কেমনে করবি সেই চিন্তা কর, ঠিক আছে? তখন কিন্তু হারাম যে জিনিসগুলো এগুলোতে শর্টকাটে খুব বড় লোক আছে, তখন সে আপনাকে এই বুদ্ধি দিবে। তো এইগুলোতে কখনই ফাঁদে পা দিয়েন না। ও হালাল যেটা আছে হালালে যাবেন সবসময়। এত কঠিন, যখনই কঠিন মনে হবে তখন এটাই বলবেন আমি পারবো। আরো 10 জন যেহেতু পারে, সেই 10 জন যেহেতু মানুষ, আমিও মানুষ, ঠিক আছে? যখন বলবো তোর দ্বারা হবে না, তখন বলবেন যে তারাও ফ্রিল্যান্সিং করে, ঠিক আছে? তো তারা যেহেতু পারে আমিও পারবো। যখন বলবো যে আজ ক্লাস করিস না, তখন আপনি বলবেন যে আজকে ক্লাস করবো, দেখি তুই আমাকে কেমনে আটকাস। তো এটাই যে ওর কথা শোনার কোনো দরকার নাই। আপনি যদি প্রতিদিন নিজেকে একটুখানি জোর দেন যে না আমি করবো, আমি নিয়মিত শিখবই, আমি ধৈর্য ধরবো, আমি সৎ থাকবো, তখন এই আপনার যে নফস একদিন নফসে মুতমাইন্না হবে। এই যে দেখেন সে যে যেটা ছিল নফসে আম্মারা থেকে, যেটা আপনাকে মন্দ কাজ করাচ্ছে এখন, ওর সাথে যুদ্ধ করতে 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 তখন নফসে মুতমাইন্না হয়ে যাবে, ঠিক আছে? এই মুতমাইন্না যখন আপনার হয়ে যাবে, তখন আল্লাহর পথে আপনি থাকবেন, আপনার ভিতর ধৈর্য ডেভেলপ হবে, তখন আপনার আত্মাটাও একটা পরিপূর্ণ একটা আত্মা হবে, যেখানে আপনি শান্তি ধৈর্য সহকারে নতুন কিছু শিখতে পারবেন। তো নফস আম্মারা নিয়ে শেষ কথা আমরা একটু দেখি, যে তোমার সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে নিজের ভিতরে সেই নফসের সাথে, যে প্রতিদিন তোমাকে আল্লাহ থেকে দূরে রাখতে চায়, রাইট? তো এটার সাথে আমাদের যুদ্ধ করতে হবে। ও যত আমাদের রিলস মুভি নাটক এটা সেটা দেখাক, আমরা এগুলো থেকে বেরিয়ে আসবো ইনশাল্লাহ। বেরিয়ে আমরা আমাদের মতো করে যেই প্ল্যানিং যে নিয়ত করছি সেই নিয়ত অনুযায়ী আমরা আগাবো। তো সেটাই শুরু করা, এটা নিজের সাথে একটা জেহাদ, ঠিক আছে? তো শেখো নতুন কিছু, প্রতিদিন আমাদের শিখতে হবে নতুন কিছু, কিন্তু হারাম থেকে বেঁচে থেকে। তো আমরা হারাম থেকে বাঁচার চেষ্টা করব, বেঁচে আমরা ভালো কিছু করার চেষ্টা করব। আল্লাহর কাছে আমরা চাইবো যে আমাকে আমার নফস আম্মারা থেকে বাঁচাও, যে হে আল্লাহ তুমি আমাকে আমার নফস আম্মারা যেটা আছে ওর থেকে তুমি আমাকে বাঁচাও। বুঝতে পারছেন? তো নফসে আম্মারা নিয়ে আমি অনেক বলে ফেলছি, আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এই ব্যাপারগুলো আমরা অবশ্যই অ্যাভয়েড করব। এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো যে আমাদের সঙ্গ যদি খারাপ হয়, সেই বন্ধুকে আমরা অ্যাভয়েড করব, সেই পরিবেশটা আমরা অ্যাভয়েড করব। এগুলো যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার ভিতরে এই নফসে আম্মারা থেকে আপনি বেরিয়ে নফসে মুতমাইন্না থেকে আপনি চলে যাবেন। তো ইনশাল্লাহ তখন দেখবেন যে আপনার যে কোনো স্কিল ডেভেলপ করা যাই করবেন না কেন, সব কাজ করা আপনার জন্য খুব ইজি হয়ে যাচ্ছে। এবার চলেন যে আমরা তো ইসলাম সম্পর্কে নিয়ে বা ইসলাম নিয়ে একটু দেখলাম। এবার আপনারা যদি চান তাহলে আমি আহ, এই যে জ্যাকমা, তারপর হলো যে আপনার আহ, আরো যে রিয়েল ওয়ার্ল্ডে মানে দুনিয়াতে যারা আছেন, ঠিক আছে, নাইকি কোম্পানি, তারপর ফিল নাইট, ঠিক আছে, ওরা আসলে তারপরে যে আমাদের বাংলাদেশে যেটা পাঠাও, ওদের গল্প নিয়ে যদি কোনো এক্সাম্পল চান তাহলে আমি আরেকটু এক্সাম্পল দিতে পারি, যেটা আপনাদের আরেকটু মোটিভেট করবে। কি বলেন, চান নাকি ডিরেক্ট আমরা আমাদের ক্লাস টপিকে চলে যাব? বলেন। বলেন, আপনারা চুপ থাকেন না, তাহলে কিন্তু সময় নষ্ট হবে। ওকে, তো এখানে আমরা নিচে চলে আসি। একদম এখানে ভালো লেগেছে এক্সাম্পল ছিল, ভালো লেগেছে টপিক ছিল, যেটা আপনাদের আরো ইন্সপায়ার করতো, আরো বুঝতে শিখতেন রিয়েল লাইফটা আসলে কিভাবে চলে। আপনারা যেহেতু নিতে চাচ্ছেন না, সো আমি ফোর্স করব না, এটা অন্য কোনো ক্লাস বা অন্য কোনো ব্যাচ থাকবে তাদের জন্য তুলে রাখলাম। ওকে, এখন বলেন যে আপনারা এই জার্নিতে কোন টপিকের উপরে ক্লাস শুরু করতে চান? সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলে ভালো হয়। আচ্ছা, বাকি যারা আছেন? অথবা স্যার এসইওটা করালে হয়তো ভালো হতে পারে।
আচ্ছা, ইফতেখার ভাই বলছেন যে আপনার কাছে যেটা ভালো মনে হয়, এটা ভালো বলছেন। অ্যাটলিস্ট বলা যায় যে ইফতেখার ভাইয়ের ভিতরে অ্যাটলিস্ট শেখার ক্ষুধাটা একটু ভালো মতোই আছে। কারণ শেখার ক্ষুধা তখনই থাকে মানুষ রিয়েল এক্সাম্পলটা নিতে চায়। মানুষ এই যে ডিরেক্ট ক্লাসে গেলে দিন শেষে আপনারই হারায় যাবে, যে পারি না, বুঝতেছি না। কিন্তু যখন আপনার রিয়েল লাইফে যারা আসলে কিভাবে তারা সাকসেস হয়েছে ওটা যখন আপনারা জানবেন, তখন আপনি হেরে গেলেও তখন আপনি বুঝবেন যে আচ্ছা ওই এক্সাম্পলটা আমি শুনছি, তার মানে তারাও এত সহজে উঠে নাই, মানে আমাকে কষ্ট করতে হবে। ঠিক আছে। আচ্ছা, ওকে। তো যেহেতু আপনারা ওটা নেবেন না, এখান থেকে আমি যেটা ভালো মনে করি আপনি ডিসাইড করেন কোনটা শিখাবো। অনেকে বলতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড এসইও, দুইটা একসাথে তো আর রান করা যাবে না। আমরা সবগুলোই শিখবো, স্টেপ বাই স্টেপ শিখবো আমরা। তাহলে যেহেতু অনেকে বলতেছে যে স্যার আপনার কাছে যেটা বেস্ট মনে হয়, তো সেদিকে যদি যাই তাহলে আহ, এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আদার্স যেগুলো আছে ওগুলো থেকে আমার মনে হয় যে আমরা ইমেল মার্কেটিং দিয়ে শুরু করি। তারপর ইমেল মার্কেটিং শেষ করে আমরা ক্যানভাতে মুভ করবো না। কারণ ইমেল মার্কেটিং যখন শিখবেন তখন আপনার ক্যানভাতে মুভ করা লাগবে কিছু ডিজাইন পার্ট কভার করার জন্য। তারপর আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ চলে যাব। তারপর আমরা সোশ্যাল মিডিয়া যাবো নাকি ক্যানভা যদি হয়ে যাবে, তারপর আমরা এসইও তে মুভ করবো। দেন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কারণ আপনার যখন স্কিলটা ভালো মতো ডেভেলপ হয়ে যাবে, তখন আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখাটা আপনার জন্য আরেকটু বেনিফিশিয়াল হবে। তাহলে এইভাবেই রাখি পার্টটা, কি বলেন? জি স্যার, রাখেন এগুলো ভালো হবে। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ, আমাদের নেক্সট ক্লাস আছে যেহেতু 7 তারিখ, আমাদের নেক্সট ক্লাস আমরা পরের শুক্রবার ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকি, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। শুক্রবারে স্যার? জি, শুক্রবারে। আর ক্লাস মনে হয় এখন কেটে যাবে, তো কেটে যাওয়ার আগে কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন।